এই ছোট্ট জীবনে মন খুলে বেঁচে নেওয়া উচিত। কখন জীবন ফুরিয়ে যায় সেটা কেই বা জানে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার রাজসভার একটি ঘটনার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার একটি ঘটনা। এক রাজ্যের রাজা ভীষণ পরিমাণে আনন্দপ্রিয় ছিলেন। সবসময় সভার সকলকে নিয়ে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠতে তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এইরকমই একবার বছরের শুরুর দিকে রাজা ঠিক করলেন সভার সকলকে নিয়ে তিনি একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করবেন। সারা বিকেল ধরে অফুরন্ত রকমারি সুস্বাদু রং বেরঙের খাওয়া দাওয়া হওয়ার পর সারা রাত ধরে চলবে বিশেষ এক বিখ্যাত নর্তকীর নৃত্য প্রদর্শন। সেই নর্তকী সারা রাত ধরে নৃত্য পরিবেশন করবেন সকলের জন্য এবং রাজা সমেত সেখানে উপস্থিত সকলে মিলে সেই নৃত্যের মজা গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাজার পরিবারের সকলে, অর্থাৎ ওনার এক পুত্র এবং এক কন্যা সমেত সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও রাজা ওনার রাজ্যের পরবর্তী দুটো রাজ্য পেরিয়ে একটি রাজ্যের রাজা, যে কিনা ওনার খুব প্রিয় এক বন্ধু, সেই রাজাকেও আমন্ত্রণ জানালেন। এছাড়াও রাজা ওনার রাজ্যের প্রধান রাজগুরু সমেত আরও বিশিষ্ট অনেক মানুষকেও আমন্ত্রণ জানালেন সেই আনন্দ অনুষ্ঠানে। রাজগুরু আসার পর রাজামশাই রাজগুরুর হাতে একটি স্বর্ণ মুদ্রা ভর্তি ব্যাগ তুলে দিয়ে বলেছিলেন, গুরুদেব, আপনার যদি নর্তকীর নাচ পছন্দ হয়ে থাকে তাহলে এই উপহারটা আপনি নর্তকীর হাতে তুলে দেবেন। রাজগুরু রাজামশাইয়ের কথায় সম্মতি জানিয়ে সেই স্বর্ণ মুদ্রা ভর্তি ব্যাগটা গ্রহণ করেছিলেন। বিশিষ্ট সকলেই সেখানে এসে উপস্থিত হওয়ার পর জোর কদমে পেট পুড়ে খাওয়া দাওয়া শুরু হলো। রাজার এই এলাহি আনন্দ উৎসবের আয়োজনে সকলেই সেখানে খুবই আপ্লুত হয়ে উঠেছিলেন রাজার প্রশংসায়। এরপর এক বিশিষ্ট নর্তকী সেখানে এসে উপস্থিত হলেন নৃত্য পরিবেশন করার জন্য। রাজাই ওনাকে ডেকে পাঠিয়েছিলেন। তারপর যথাসময়ে নৃত্য পরিবেশন শুরু হলো। রাজামশাই সমেত সেখানে উপস্থিত সকলেই খুবই আনন্দ সহকারে সেই নৃত্য পরিবেশন উপভোগ করতে লাগলেন। নর্তকীও তার অসাধারণ প্রতিভার দ্বারা সকলকে আনন্দ দিয়ে যেতে লাগলেন। গভীর রাত, নর্তকী তখনও নেচে চলেছেন। ওনার নাচের মহিমায় সকলেই মুগ্ধ হয়ে ওনার নাচ দেখছেন। এইভাবে গভীর রাত অতিক্রম করে সময়টা ভোরের কাছাকাছি চলে এসেছে। আর তখনও সকলেই জেগে বসে থেকে হই হুল্লোড়ে মেতে উঠেছেন। ঠিক এমন সময় নর্তকী নৃত্য পরিবেশন করতে করতেই লক্ষ্য করলেন যে সেখানে যে তবলাবাদক ছিলেন তিনি বসে থেকে তবলা বাজাতে বাজাতেই ঘুমিয়ে পড়ছেন, অর্থাৎ ঘুমে ঢলে পড়ছেন। এদিকে নর্তকী মনে মনে ভাবলেন, রাজামশাই যদি এই তবলাবাদককে দেখে ফেলেন, অর্থাৎ তিনি যে ঘুমে ঢলে পড়েছেন, এটা যদি রাজামশাইয়ের দৃষ্টিতে পড়ে তাহলে রাজামশাই এই তবলাবাদককে নিশ্চয়ই শাস্তি দেবেন। এমনটাও হতে পারে যে ওনাকে এই অপরাধের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন। ফলে তবলাবাদককে বাঁচানোর জন্য নর্তকী তখন উচ্চস্বরে একটি উপযোগী বাক্য বললেন নাচতে নাচতেই। কথাটা হলো কিছুটা এই রকম, জীবনের অর্ধেকটা সময়ই অতিবাহিত হতে গেল, এখন শুধুমাত্র এক পলকের অপরাধের দরুন জীবনটাকে কলঙ্কিত হতে কারোরই দেওয়া উচিত নয়, তাহলেই কিন্তু ঘটবে মহা বিপদ। এই কথাটা উচ্চস্বরেই নর্তকী 3 বার করে বললেন, যাতে তবলাবাদকের কানে কথাটা খুব ভালোভাবে প্রবেশ করে। আর কথাটা যেহেতু সবার পক্ষেই বেশ শিক্ষামূলক, সেহেতু এখানে রাজামশাইয়ের সন্দেহ করার কোনো কারণই নেই। কথাটা তবলাবাদক শোনার পরে এবং উপলব্ধি করার পরেই নড়ে চড়ে বসলেন এবং নিজের পূর্ণ দমে তবলা বাজাতে লাগলেন পুনরায়। সকলেই তখন আনন্দে মেতে উঠেছেন, কিন্তু নাচতে নাচতে নর্তকীর বলা এই গুরুত্বপূর্ণ কথাটা সকলের মন ছুঁয়ে গিয়েছিল নর্তকীর মনের অজান্তেই। তৎক্ষণাৎ সেখানে বসে থাকা রাজকুমার, অর্থাৎ রাজার পুত্র, উঠে এসে নিজের মাথায় পড়ে থাকা মুকুট খুলে নর্তকীকে দিয়ে দিলেন। তারপর সেখানে বসে থাকা রাজকুমারী, অর্থাৎ রাজার কন্যা, উঠে এসে
নিজের গলার সবথেকে মোটা স্বর্ণহার নর্তকীকে পরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি এটা পাওয়ার যোগ্য। রাজগুরু সঙ্গে সঙ্গে উঠে এসে নিজের হাতে থাকা সেই স্বর্ণ মুদ্রা ভর্তি ব্যাগটা নর্তকীকে উপহার স্বরূপ দান করে দিয়েছিলেন এবং বলেছিলেন, এটা তোমার প্রাপ্য, আমি চললাম। শুধুমাত্র সামান্য কিছু বাক্য ব্যয় করে নর্তকী যে ধীরে ধীরে সবাইকে লুট করে নিচ্ছিলেন, এতে রাজামশাই খুব অবাক হয়ে গিয়েছিলেন। এরপরে তিনি এই ব্যাপারে রাগ করতে শুরু করলেন। ওনার সামনে এগুলো কি হচ্ছে তিনি বুঝে উঠতে পারছিলেন না। তখন তিনি নিজের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে নর্তকীকে উদ্দেশ্য করে বললেন, এটা কি হচ্ছে? সামান্য কিছু বাক্য বিনিময়ের মাধ্যমে তুমি তো দেখছি সবাইকে লুটে নিচ্ছ। যার কাছে যা রয়েছে সবাই তো তোমাকে সব দিয়ে চলে যাচ্ছে, এর মানেটা কি? এইভাবে রাজামশাই সেই নর্তকীকে ছোট বড় কথা শোনাতে লাগলেন। তখন সেখানে উপস্থিত রাজগুরু রাজামশাইকে থামিয়ে দিয়ে বললেন, থামুন রাজামশাই, ওনাকে কিছু বলবেন না। উনি আজকে যে বাক্যগুলো বলেছেন বা যে কথাটা উনি আজকে বলেছেন তার মাধ্যমে আজকে আমার চোখ খুলে গেছে। এই কথাটা খুবই মূল্যবান একটি কথা। আমি সারা জীবন ঈশ্বরের সেবা করে গেলাম, বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজেকে তপস্যায় মগ্ন রেখেছিলাম, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের নাম কীর্তন জপ করে গেছি আমার সারাটা জীবন ধরে। আর আজকে আপনার কথা এখানে এসে আমি নর্তকীর নৃত্য পরিবেশন দেখে নিজেকে আনন্দিত করছি, নর্তকীকে উঠে গিয়ে উপহার দিচ্ছি। এ আমি কি করছি সেটাই এখন আমি ভাবছি। নর্তকীর এই কথা আজকে আমায় শিখিয়ে দিয়েছে যে জীবনের বাকি যেটুকু সময় রয়েছে সেই সময়টুকুতে ঈশ্বরের নাম সংকীর্তন জপ করাই উচিত। ঈশ্বরের জন্যই নিজের বাকি জীবনটুকু বিলিয়ে দেওয়া উচিত। শুধুমাত্র এক পলকের ভুলের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়া উচিত নয়। এরপর রাজকুমার বলে উঠলেন, পিতা, আজকের এই নর্তকীর কথা আমারও চোখ খুলে দিয়েছে। আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, ফলে এখন আমার সময় আপনার এই রাজ্যপাট এবং রাজসিংহাসন সামলানোর। কিন্তু আপনি কিছুতেই নিজের এই রাজসিংহাসন ছাড়ছেনই না আমার জন্য। সেই কারণে আমি পরিকল্পনা করেছিলাম যে সিপাহীদের সঙ্গে মিলে আজকেই আপনাকে হত্যা করব। কিন্তু এই নর্তকীর কথায় আমি নিজের মত পাল্টে ফেলেছি। নর্তকী আমাকে বুঝিয়েছে জীবনের তো আর কিছুটা সময় রয়েছে, এইটুকু সময়ে ভুল ভ্রান্তির মাধ্যমে নিজের জীবনটা নষ্ট করা উচিত নয়। আজ নয়তো কাল আপনি তো আমাকে সিংহাসন দিয়েই দেবেন। এরপর রাজকুমারী বললেন, পিতা, আমিও বিবাহযোগ্য হয়ে উঠেছি, আমি বিবাহ করতে চাই, কিন্তু আপনি কিছুতেই আমার বিবাহ দিতে রাজি হচ্ছিলেন না। সেই কারণে আমি পরিকল্পনা করেছিলাম কয়েকদিনের মধ্যেই আমি একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলব। কিন্তু এই নর্তকীর কথায় আজকে আমার মত পাল্টে গেল। নর্তকী আমাকে বোঝালেন যে আজ নয়তো কাল আপনি তো আমাকে বিয়ে দিয়েই দেবেন, তাহলে কিছু সময়ের ভুলের জন্য আমি কেন নিজের জীবনটাকে নষ্ট করব? সেই কারণে আর কাল বিলম্ব না করে আমি আমার নিজের গলার স্বর্ণহার এই নর্তকীকে উপহার স্বরূপ দান করলাম। এই কথাগুলো শুনে রাজামশাই হতভম্ব হয়ে সবার দিকে তাকাতে লাগলেন। তারপর রাজামশাই রাজকুমারকে বললেন, আজ থেকে এই রাজসিংহাসনের দায়িত্ব তোমার, তুমি এই রাজ্যপাট সামলাও। তারপর নিজের কন্যার দিকে তাকিয়ে বললেন, এখানে নানান রাজ্য থেকে অনেক রাজকুমার এসেছে, তোমার যাকে পছন্দ তার সাথেই তুমি বিবাহ করে নাও। এরপর রাজা আরও বললেন, আজ থেকে আমিও চাই এই রাজ্যের দায়িত্ব ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে তপস্যায় মগ্ন হব, কারণ আমি আমার জীবনের বাকি সময়টা ঈশ্বরকে সঁপে দিতে চাই। চারিদিকে এই সকল কিছু হতে দেখে নর্তকী ভাবতে লাগলেন, আমার এই সামান্য কথাগুলো সকলের মনে এইভাবে প্রভাব ফেলবে সেটা কখনো ভাবিনি। সকলেই যখন নিজেদের জীবন পাল্টে ফেলল, তাহলে আমি কেন বাকি থাকব? এই ভেবে নর্তকীও সেদিন থেকে নৃত্য পরিবেশন করা ছেড়ে দিয়ে ঈশ্বরের সেবায় নিজেকে মগ্ন করে ফেলে। কারণ জীবনে যেটুকু সময় আর বাকি রয়েছে সেটুকু সময় পুণ্য কর্ম করা উচিত। বন্ধুরা, মন খুলে বেঁচে থাকতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কারো জীবনেই সময় কখনো থেমে থাকে না।
এইটুকু সময়ের মধ্যে জীবনে এমন কিছু ভালো কর্ম করা উচিত যেটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয়ত, ঈশ্বরের ওপর নিজের জীবন সঁপে দেওয়া জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, সামান্য কিছু ভুলের জন্য এই গোটা জীবনটার যাত্রাপথে কখনোই কলঙ্ক লাগানো উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।